ওয়েলকাম টু ব্যাক। দিস ইজ রতন কুমার বর্মন। আমি রয়েছি আপনাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে। আজকে মূলত হচ্ছে আমরা সেন্টেন্সের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেন্টেন্সের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাথে থাকুন আমার ক্লাসের। আশা করি আমার এই ক্লাসগুলোর মাধ্যমে আমি আপনাদের বুঝাতে পারছি ইংরেজি গ্রামাটিক্যালের কিছু যে বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো। সো আজকের আলোচনা হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ আমরা প্রথমে জানবো সেন্টেন্স কাকে বলে। ওকে, তো এখানে বলা আছে সেন্টেন্স মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। এক বা একাধিক ওয়ার্ড একত্রে বা পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ ওয়ার্ড হইলেই হবে না, ওয়ার্ডটাকে অবশ্যই অর্থ সঙ্গতিপূর্ণ হইতে হবে। অর্থাৎ মনের ভাব প্রকাশ করার মতো অর্থ আসবে এমন একটা ওয়ার্ডকে নিয়ে পাশাপাশি বসে যখন একটা বাক্যে মানে পাশাপাশি বসে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে, এই যে বলা আছে যে সম্পূর্ণরূপে প্রকাশ যখন করবে তখন কিন্তু আমরা তাকে সেন্টেন্স বলবো বা বাক্য বলবো। আমরা কথা বলার সময় কখনো কখনো একটি মাত্র শব্দ প্রকাশ করে মনের ভাব প্রকাশ করি। যেমন আমরা বলি কাম, আসো, গো যাও, ডু করো, রিড পড়ো, রাইট লেখো, লিখো ইত্যাদি। তো এই একটি ওয়ার্ড দিয়েও আমরা মনের ভাবটাকে প্রকাশ করতে পারি। তাহলে এই ওয়ার্ডগুলো মাঝে মধ্যে একটি সেন্টেন্স হইতে পারে। এসবগুলো ব্যবহার করার সময় ইউটা, এই যে ইউ সাবজেক্টটা উজ্জ্বল থাকে, ঠিক আছে? ইউ সাবজেক্টটা উজ্জ্বল থাকে। যেমন ইউ কাম, তুমি আসো, বা ইউ গো, তুমি যাও, ইউ ডু, তুমি করো। সুতরাং উল্লেখিত একটি ওয়ার্ড দ্বারা সেন্টেন্স গঠিত হতে পারে, মানে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। ওকে, তো একটি সেন্টেন্সের গঠন করতে হলে গ্রামারের নিয়ম অনুযায়ী প্রথমে অবশ্যই আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন, তারপরে হচ্ছে ভার্ব প্রয়োজন, এবং শেষে অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট প্রয়োজন থাকতে হবে, এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। তবেই কিন্তু আমরা তাকে সেন্টেন্স বলে মানে আখ্যায়িত করব। সো আমরা প্রথমে সেন্টেন্সের মোটামুটি একটা স্ট্রাকচার জেনে নেই। যেমন এখানে বলা আছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, তো এখন এখানে বলা হলো যে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তো নোট, মনে রাখতে হবে যে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বা লেটারটি ক্যাপিটাল লেটার হয়, মানে প্রতিটা সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হবে। তো আমরা সেন্টেন্স সম্পর্কে আরো কিছু ধারণা অর্জন করব এই ক্লাসের মাধ্যমে। তার আগে আমরা একটু জেনে নেই যে পার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের কতটি অংশ রয়েছে, বা সেন্টেন্স আমরা কোন মানে সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে কয়টি অংশ থাকতে পারে, ঠিক আছে? তো যেমন এখানে বলছে সেন্টেন্স এর দুটো অংশ থাকবে। একটি হচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্য, যেটার নাম হচ্ছে নামখণ্ড, আর একটা হচ্ছে প্রেডিকেট বা বিধায়, যা ক্রিয়াখণ্ড। ওকে, তো সাবজেক্ট কাকে বলে সেটা আমরা একটু ধারণা নেই। সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, ঠিক আছে? সাধারণত সেন্টেন্সের প্রথম অংশে আর কি সাবজেক্ট বসে থাকে। এই অংশ মানে এই অংশে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত হতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে যারা গঠিত হতে পারে। সাবজেক্টকে এর সেন্টেন্স প্রতিনিধি বলা হয়। এটি কিন্তু একটা এমসিকিউ, অর্থাৎ আমরা বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে মূলত এটা আসে যে সেন্টেন্সের মানে এজেন্ট কোনটি, প্রতিনিধি কোনটি, সেটা হবে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে সেন্টেন্সের আমরা এজেন্ট বলবো। ওকে, তো এবার আমরা জানি হচ্ছে প্রেডিকেট। তার আগে আমি একটু বলি যে এই সাবজেক্ট আমরা সহজ ভাবে যেটা বলবো, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? যে কাজটা করবে সেই সাবজেক্ট, এখানে আর কোনো কথা নেই। ওকে, এখন প্রেডিকেট, যার বাংলা অর্থ হচ্ছে বিধেয় বা ক্রিয়াখণ্ড, মানে ক্রিয়া সহ বাকি অংশটা যে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে, অর্থাৎ যেই অংশে সাবজেক্টের সম্পর্কে কিছু বলা হবে সেই অংশটাকে আমরা প্রেডিকেট বলবো। ওকে, যেমন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার
ইত্যাদি দ্বারা এই অংশ গঠিত হতে পারে। অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল বলা হয়েছে কিন্তু অ্যাডভার্ব বলা হয়নি, আমরা আসবো এখন এখানে। এই যে সাবজেক্টের উদ্দেশ্য মানে সাবজেক্ট উদ্দেশ্য নিচে দেওয়া আছে সাবজেক্টের অংশটা, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। যেমন আমরা বলতে পারি রামিসা রাইটস এ লেটার, ঠিক আছে। তো এই যে চিঠিটা কে লিখেছে, রামিসা লিখেছে, তাহলে এই যে রামিসা হচ্ছে এখানকার সাবজেক্ট, সে হচ্ছে কর্তা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্টকে বাদ দিয়ে বাকি ভার্ব এবং নাউন যে আসছে বা অবজেক্ট যে আসছে এটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। যেমন বার্ডসটা ফ্লাই ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে উড়ে। উড়ার কাজটা কে করে, উড়ার কাজটা হচ্ছে পাখিরা করতেছে, তাহলে যে কাজ করবে সে হচ্ছে কর্তা মানে সে হচ্ছে সাবজেক্ট। সো বার্ডস হচ্ছে এখানকার সাবজেক্ট। আর এখানে বলা হয়েছে ফ্লাই ইন দ্য স্কাই, এই যে ফ্লাই, ফ্লাই হচ্ছে একটা ভার্ব ইন একটা প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, স্কাই হচ্ছে আকাশ একটা নাউন বা সেটা অবজেক্ট আকারে বসছে এখানে। সো এইটা পুরোটাই হচ্ছে একটা কি, পুরোটাই হচ্ছে একটা প্রেডিকেট। ওকে, এরপর বলছে দ্য ডগ, কুকুরটি বা কুকুর ইজ এ ফেথফুল অ্যানিমেল, কুকুর হচ্ছে গৃহপালিত পশু। এখন কুকুর গৃহপালিত পশু কে, কুকুর, তাহলে কুকুরটা হচ্ছে এখানকার কর্তা, কুকুরটা হচ্ছে এখানকার সাবজেক্ট। ওকে, আর বাকি অংশটুকু আমরা প্রেডিকেট বলবো। ব্যতিক্রম নিয়ম যেখানে বলা হয়েছে যে দ্য বেবি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, ঠিক আছে। বেবি ইজ, বেবি ইজ, ইজটা হচ্ছে এখানকার ভার্ব। এখন প্লেগ্রাউন্ড মাঠে খেলা করতেছে কি, দ্য বেবি, দ্য বেবিটা হচ্ছে এখানকার সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে এখানকার সাবজেক্ট। একটু এগুলো রিমুভ করে দিলাম। আচ্ছা, দ্য বেবিটা হচ্ছে এখানকার সাবজেক্ট, আর ইজটা ভার্ব, আর ইজ এর মানে ইজ থেকে শুরু করে এটা পুরোটাই আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে প্রেডিকেট, হওয়ার কথা ছিল হচ্ছে প্রেডিকেট, বাট এখানে সেটা নয়। কেন নয় সেটা আমরা বলি। এখানে দ্য বেবি হলো সাবজেক্ট, বাকি অংশ প্রেডিকেট, তবে এটা পুরোটাই প্রেডিকেট না, এটা প্রেডিকেট তবে পুরোটাই না। কোনটা না সেটা আমরা দেখি। ইন দা প্লেগ্রাউন্ড, ইন দা প্লেগ্রাউন্ড অংশটু আমাদের প্রেডিকেট না, ব্যতীত। কেননা ইন দা প্লেগ্রাউন্ড একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, কারণ অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনো প্রেডিকেট বিধেয় হতে পারে না। ওকে, আমি আশা রাখি বুঝাতে পারছি। তবে এইখানে এই যে অ্যাডভার্বিয়াল বলা আছে এটা হচ্ছে হবে না, ঠিক আছে। তার মানে আমরা ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা মডিফায়ার এগুলোকে আমরা প্রেডিকেট বলতে পারবো, বাট অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কখনোই মডিফায়ার অর্থাৎ আমরা প্রেডিকেট বলতে পারবো না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। মূলত একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই সাবজেক্ট পাবো এবং প্রেডিকেট পাবো, এবং সর্বশেষ যেটাকে আমরা অবজেক্টও বলতে পারি, অবজেক্ট পাবো। তো সাবজেক্ট অবজেক্ট ব্যতীত আর কি, উইদাউট সাবজেক্ট এন্ড অবজেক্ট ইউ ক্যান নট মেক এ সেন্টেন্স, তুমি সেন্টেন্স তৈরি করা যেতে পারে না। সো আমরা মোটামুটি এখানে জানলাম যে সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। এবার আমরা সেন্টেন্স সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিব, এবং সেন্টেন্স কাকে বলে তো আমরা জানছি, সেন্টেন্স কত প্রকার সেটা সম্পর্কে আমরা একটু মোটামুটি আলোচনা করব, এবং সেটার সবগুলোর আলোচনা মানে ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, যেমন এখানে বলা আছে যে সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করব, অর্থাৎ দুটো সিস্টেমে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্টেন্সকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্থানুসারে আর একটা হচ্ছে মূলত হচ্ছে গঠন অনুসারে। ওকে, একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। তো অর্থানুসারে সেন্টেন্সকে, এই যে অর্থানুসারে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করব, 5 ভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অবশ্যই উচ্চারণটা প্রনাউন্সিয়েশন হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বাক্য। এখন বিবৃতি নিজেই একটা বাংলা শব্দ, কিন্তু আমরা অনেকে হয় কি বিবৃতি বলতে অর্থাৎ বিবৃতির অর্থটাই বুঝি না, অর্থাৎ বিবৃতি শব্দের বাংলা অর্থ হচ্ছে আবার বর্ণনা করা, ঠিক আছে, বর্ণনামূলক বাক্য। এরপর বলছে ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওকে, তারপর বলছে ইম্পারেটিভ, মানে হচ্ছে অনুজ্ঞা সূচক, যার দ্বারা আদেশ নিষেধ, এই সংখ্যাগুলো আমরা একটু পরে পাবো। তারপরে 4 নম্বর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক বাক্য, এবং 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। ওকে, তো এই হচ্ছে 5 প্রকার অর্থের উপর ভিত্তি করে। তো এই 5 প্রকারের সংজ্ঞা সহ আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলে রাখি যে গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং এগুলোকে কনভার্ট করার, এগুলো কাকে বলে এবং কনভার্ট করার যে সিস্টেমটা সেগুলো আমার
প্লেলিস্টে রয়েছে, সেই প্লেলিস্ট থেকে আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন এবং অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে। যাদের মানে চেঞ্জিং করতে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কনভার্ট বা চেঞ্জিং করতে যদি সমস্যা হয়ে থাকে, সেই ক্লাসগুলো দেখলে আমি আশা রাখি যে আর কোনো সমস্যা থাকবে না। সো ক্লাসগুলো দেখার আমন্ত্রণ থাকলো। এবং আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে, তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হবে বা প্রদান করা হবে, সেই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। ঠিক আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে টোটাল কথা বর্ণনামূলক। এখানে আমরা স্ট্রাকচার পাবো, স্ট্রাকচারের মধ্যে প্রথমে পাবো সাবজেক্ট, তারপর পাবো ভার্ব, তারপর অবজেক্ট পাবো বা এক্সটেনশন বলি যেটাকে আমরা, এবং শেষে ফুল স্টপ থাকবে। ওকে, তবেই আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দেয়ার, আবার দেয়ারও থাকতে পারে, তবে দেয়ার কিন্তু কখনো সাবজেক্ট না, দেয়ার হচ্ছে বংশগত অ্যাডভার্ব এবং এটা সামনে বসে, সেটা ঠিক আছে, বাট এটা অ্যাডভার্ব। দেয়ার এবং হেয়ার এগুলো অ্যাডভার্ব, এগুলো সামনে বসতে পারে, বাট এটার উপর ভিত্তি করে কখনো ভার্ব হয় না, মানে ভার্বের পরিবর্তন হয় না। তাহলে দেয়ার প্লাস ভার্ব, হ্যাঁ, প্লাস সাবজেক্ট, সেটা নাউন হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে, তারপর হচ্ছে এক্সটেনশন প্লাস ফুল স্টপ থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, যেমন উদাহরণে বলছে রানা ওয়াক ভেরি স্লো, ভেরি ফাস্ট। ঠিক আছে, রানা ওয়াক ভেরি ফাস্ট, রানা ওয়াক ভেরি ফাস্ট, রানা দ্রুত হাঁটে। এবং বলছে হি ক্যান রিড হিজ মাইন্ড, সে তার মন বুঝতে পারে। অর্থাৎ হিটা এখানকার সাবজেক্ট, ক্যানটা মডাল ভার্ব, রিডটা মেইন ভার্ব, হিজ মেট এটা হচ্ছে তোমার পজিটিভ প্লাস নাউন, তাহলে নাউন ফ্রেজ। ওকে, হাক প্লাম টেস্ট শোর, অর্থাৎ আমরা খেতে টক। দ্যার ইজ নো, দ্যার ইজ এ পয়েন্ট, সরি দ্যার ইজ এ পয়েন্ট, দ্যার ইজ এ পোস্ট, দ্যার ইজ এ পোস্ট অফিস ইজ, সরি দ্যার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি পোস্ট অফিস আছে। এই যে দেয়ার এর উপর ভিত্তি করে কিন্তু কখনো এখানে ইজ হয় নাই। ওকে, দেয়ার এর উপর দেয়ার এর উপর ভিত্তি করে কখনো এখানে ইজ হয়নি। টাইপিং মিস্টেক হচ্ছে আমার। এই যে দেয়ার এর উপর ভিত্তি করে কখনোই কিন্তু এখানে ইজ ব্যবহৃত হয়নি। এখানে এ পোস্ট অফিস, অর্থাৎ একটা পোস্ট অফিসের উপর ভিত্তি করে, অর্থাৎ একটা পোস্ট অফিস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটার উপর ভিত্তি করে মূলত এখানে এই যে ইজ ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। ওকে, এরপরে বলছে দেয়ার আর, বলছে দেয়ার আর, দেয়ার এর পরে এখানে কিন্তু আর হয়েছে। তো অনেকে মনে করবে যে দেয়ার এর উপর ভিত্তি করে এখানে আর হয়েছে, আসলে এটা এখানে মেনি পোয়েটস লিভ ইন আওয়ার বিল্ডিং। ঠিক আছে, অনেক কবি আমাদের বিল্ডিং এ, আমাদের ভবনে বাস করে। তো এই যে মেনি পয়েন্টস বলা হয়েছে, এই যে মেনি পয়েন্টস বলা হয়েছে, এটার উপর ভিত্তি করে এখানে কিন্তু আর হয়েছে। ওকে, এবং দ্যার ইজ এ পয়েট লিভিং ইন আওয়ার বিল্ডিং, তো এখানে এ পয়েট একজন কবি বুঝাচ্ছে, যার জন্য এখানে ইজ হয়েছে। দেয়ার ইজ এ হ্যাপিনেস ইজ আস, তাহলে এই যে ইজটা হয়েছে আস, বা মানে টোটাল কথা সিঙ্গুলারের উপর ভিত্তি করে, এই দেয়ার এর উপর ভিত্তি করে কখনো এম ইজ আর হয় না। ওকে, তার মানে বলা আছে যে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট নাউন। এই যে হ্যাপিনেস ইন হিজ, এটাকে পুরোটাকেই আমরা সিঙ্গুলার ধরা হয়েছে, তার জন্য এখানে ইজ হয়েছে। ওকে, এভাবে তো আমরা পরবর্তী ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানবো, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স যে কত প্রকার এবং এটার গঠনগুলো বা পরিবর্তনের নিয়মগুলো আমরা একটু জেনে নেব। তো সাথে থাকুন, পরবর্তী ক্লাস দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।